এক্সহুমা এর অর্থ হলো কবর থেকে কাউকে প্রতিস্থাপন করা, অর্থাৎ কোনো পুরনো কবর যদি খনন করে তার মধ্যে থাকা লাশটি অন্য কোথাও দেওয়া হয় তখন তাকে এক্সহুমা বলা হয়। কোরিয়ার জনসংখ্যা 5 কোটির কিছুটা বেশি, তার মধ্যে 1 কোটির বেশি মানুষ এই মুভিটি হলে গিয়ে দেখেছে। অনেকের মতে এটা 2024 সালের সেরা কোরিয়ান হরর মুভি, যা পুরো পৃথিবী জুড়ে ব্যাপক সাড়া ফেলেছে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। কিন্তু তার আগে এমন আরো নতুন নতুন মুভি এক্সপ্লেনেশন ভিডিও দেখতে চাইলে আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। মুভির শুরুতে আমরা হারিম আর বঙ্গিলকে দেখতে পাই। তারা শামান বা ওঝা, মৃত আত্মাদের তাড়ানোই তাদের কাজ। তারা হসপিটালে এসে পৌঁছায়, সেখানে একটি বাচ্চা ছেলে ছিল। বাচ্চাটি যখনই জেগে থাকে তখনই কান্না করে, আর ডাক্তাররাও তার কোনো রোগ ধরতে পারেনি, তাই তাদেরকে এখানে ডাকা হয়েছে। হারিম বাচ্চাটিকে দেখে বুঝতে পারে তার শরীরে কবরের বাতাস রয়েছে, অর্থাৎ তার পূর্বপুরুষের কোনো আত্মা তাকে বিরক্ত করছে। সেখান থেকে তার এই বাচ্চার বাবা জিয়াং এর সঙ্গে দেখা করতে যায়। জিয়াং জানায় বাড়ির সবাই অদ্ভুত সব স্বপ্ন দেখে, আর তার এক ভাই স্বপ্নের কারণে পাগল হয়ে মারা যায়। এখন তার ছেলের সাথেও এমনটা ঘটছে, আর হারিম জানায় এটা তাদের কোনো পূর্বপুরুষের আত্মার কারণে এরকম হচ্ছে। যদি সেই লাশটি নিরাপদ কোনো স্থানে রেখে কবর দেওয়া হয়, জ্বালিয়ে দেওয়া হয়, তাহলে আত্মাটি মুক্তি পাবে, আর সেই আত্মাটি তাদের আর বিরক্ত করবে না। তারপরে আমরা জিংসাংকে দেখতে পাই। তিনি এক্সহুমা বা কবর প্রতিস্থাপনের কাজ করেন। তার প্রধান সহকারী হচ্ছে ইয়ংগেল। তারা রাতে বসে ডিনার করছিল, তখন হারিম আর বঙ্গিল তাদের সঙ্গে দেখা করে। হারিম জিংসাংকে জানায় তাদের জন্য একটি কাজ রয়েছে, পুরনো একটি কবর খুঁড়ে সেটা প্রতিস্থাপন করতে হবে, তার বিনিময়ে পাওয়া যাবে অনেক টাকা। সিন শিফট হয়, তারা দুজন এগিয়ে যায় এক পাহাড়ের দিকে। সেই পাহাড়ের চূড়ায় কবর দেওয়া হয়েছিল জিংসাংয়ের দাদাকে। হারিমের মতে তাদের আত্মাটি তাকে বিরক্ত করছে। তারা পাহাড়ের উঠে গাড়ি পার্ক করে, তারপর সামনে এগিয়ে যায়। জিংসাং লক্ষ্য করে অনেকগুলো শিয়াল একটি গাছের নিচে দাঁড়িয়ে আছে, যা ছিল অদ্ভুত। অবশেষে তারা সেখানে এসে পৌঁছয়। জিংসাং সবকিছু পর্যবেক্ষণ করা শুরু করে। কবরের গায়ে তিনি কবরের নাম খুঁজে পান না। তিনি এই ব্যাপারে পার্ক জিয়াংকে জিজ্ঞাসা করেন। জিয়াং জানায় তার দাদা একজন ধনী লোক ছিল, আর তার দাদাকে অনেক জিনিসের সাথে কবর দেওয়া হয়েছিল, তাই সেই কবর থেকে জিনিসপত্র চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য তারা একজন সন্ন্যাসীর কাছে যান। তিনি এই নির্জন পাহাড়ের ওপর কবর দিতে বলেন, যাতে চোরেরা এই কবরের সন্ধান না পায়। জিংসাং সেখানে অদ্ভুত কিছু লক্ষ্য করে, তাই তিনি কাজটি করবেন না বলে চলে যান। গাড়িতে বসে তিনি বলেন, আমি 40 বছর ধরে কবর খোঁড়ার কাজ করি, আমি কখনো এমন ভয়ঙ্কর কবর কখনো দেখিনি। এই কবরে ভয়ঙ্কর কুআত্মার বসবাস রয়েছে। এই কবর খোঁড়া হলে সে বাইরে এসে সবাইকে মেরে ফেলবে। রাতে তারা একসাথে আলোচনায় বসে। জিংসাং কিছুতেই রাজি হচ্ছিল না। তখন হারিম বলে, আমরা আত্মার প্রতিস্থাপন কৌশল ব্যবহার করতে পারি। এটি এমন একটা কৌশল, সেই কৌশলে একটি আত্মাকে প্রতিস্থাপন করা হয়, তবে এই ক্ষেত্রে লাশটি আর অন্য কোথাও কবর দেওয়া যায় না, লাশটি জ্বালিয়ে দিতে হয়। জিংসাং এতে রাজি হয়ে যায়, কারণ এই পদ্ধতিতে তেমন বিপদ নেই। পরের দিন তারা তাদের কাজ শুরু করে। সেখানে জিয়াং এর সফিও ছিল। হারিম সেখানে একটি রিচুয়াল করছিল, অন্যদিকে কয়েকজন লোক কবর খোঁড়ার কাজ করছিল। ঘুরতে ঘুরতে তারা কফিনটি খুঁজে পায়। হারিম তার রিচুয়াল শেষ করে। কফিনটি ছিল বেশ পুরানো, কিন্তু তার মধ্যে খোদাই করা ছিল রাজ পরিবারের ডিজাইন। তারা কফিনটি গাড়িতে তোলে, গাড়িতে করে এটি নিয়ে যাওয়া হবে, তারপর এটিকে খোলা হবে। এদিকে যারা কবর খোঁড়ার জন্য এসেছিল তারা মাটিতে অন্য কিছু আছে কিনা তা দেখছিল। তখন নিচ থেকে উঠে আসে এক অদ্ভুত সাপ। শরীরে ছিল লাল দোরাকাটা দাগ। সেখানে একজন বেলচা দিয়ে সাপটির মাথা কেটে ফেলে। সাপটি মানুষের মতন চিৎকার করে, আর পাশে থেকে এগিয়ে আসে ঝড়ো হাওয়া। আকাশে কালো মেঘ উড়ে যায় তাদের গাড়ির দিকে। প্রচন্ড বৃষ্টি শুরু হয়। জিংসাং জানায় এই বৃষ্টির মধ্যে লাশটিকে জ্বালানো অসম্ভব। বৃষ্টি থামা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। তাই তারা কফিনটি নিয়ে আসে এই হসপিটালে। আজ রাতে কফিনটি এখানেই রাখা হবে, কাল বৃষ্টি থেমে গেলে লাশটি জ্বালানো হবে। সেখানে জিংসন ইয়ংজেলকে কফিনের দায়িত্ব দিয়ে বের হয়ে পড়ে, এগিয়ে যায় সেই পাহাড়ের দিকে। সেখানে তিনি যায় একটি মন্দিরে। এই মন্দিরটি ছিল সেই সন্ন্যাসীর, যে জিংসাং এর দাদার কবরটি পাহাড়ে দেওয়ার কথা বলেছিলেন। সেখানে তার দেখা হয় মন্দিরের বর্তমান সেই পুরোহিতের সাথে। তিনি জানান এই কবরটি
কফিনটি দেওয়ার সময় তিনি এখানে ছিলেন না, তবে তিনি এখানে আসার পর এই কবর থেকে অনেকেই অনেক কিছু চুরি করতে এসেছিল, কিন্তু কোনো এক অদ্ভুত কারণে এই কবর থেকে কেউ কখনোই চুরি করতে পারেনি। এখানে যারা চুরি করতে আসতো তারা কোনো এক অদ্ভুত কারণে মারা যেত। এইদিকে ইয়েঙ্গেল হাসপাতালের কোনো এক রেস্টুরেন্টে খাবার খেতে যায়। কফিনটির কাছে কেউ ছিল না, তাই হাসপাতালের কোনো একজন কর্মী কফিনটি খোলা শুরু করে। সে ভেবেছে কফিনটির ভেতরে রয়েছে মূল্যবান কিছু জিনিস, কিন্তু সেখানে হঠাৎ করে চলে আসে হারিম আর বঙ্গিল। তারপরেও লোকটি কফিনটি খুলে ফেলে। কফিনের ভেতরে থেকে কিছু বেরিয়ে আসে আর লোকটি পালিয়ে যায়। জিনসং দ্রুত সেখানে এগিয়ে আসে। হারিম জানায় কফিনের আত্মাটি বের হয়ে এসেছে। সিনটি শিফট হয়। আমরা জিয়াং এর বাবাকে দেখতে পাই, তিনি জানালার সামনে বসেছিল। তখন বাইরে থেকে কথা বলে ওঠে তার বাবা, অর্থাৎ সেই আত্মাটি তাকে বলে জানালাটি খুলে দিতে। তিনি তার বাবার আওয়াজ শুনে জানালাটি খুলে দেয়। বাইরে থেকে কিছু ভিতরে আসে, তারপর জিংসাং এর বাবাকে হত্যা করে। এদিকে হারিম জিংসাংকে পাঠায় জিয়াং এর কাছে, কারণ এখন আত্মাটি বাইরে, তাই তাদের বংশধরদের এক এক করে মারবে। তারপর হারিম একটি রিচুয়াল করে যাতে আত্মাটিকে আবার আটকানো যায়। সে মন্ত্র পড়া শুরু করে। আত্মাটি ভর করে বঙ্গিলের উপর। হারিম তাকে জিজ্ঞাসা করে, তুমি কি চাও? আত্মাটি বলে, আমাকে কবর দেওয়া হয়েছিল এক অভিশপ্ত জায়গায়, যার জন্য এত বছর আমি কষ্টে ছিলাম, যার জন্য দায়ী আমার সন্তানেরা। আমি আমার সন্তান আর নাতিদের এখান থেকে নিয়ে যেতে এসেছি। হঠাৎ করে আত্মাটি বঙ্গিলের শরীরে থেকে চলে যায়। অপরদিকে জিয়াং এর ফোনে কল আসে। ফোনের অপর দিক থেকে জিংসং বলছিল জানালাটি খুলতে, কিন্তু যখনই জিংসং দরজা ধাক্কানো শুরু করে আর জিয়াং বুঝতে পারছিল না আসল জিংসংকে, সে জানালাটি খুলে দেয় আর একটি দমকা হওয়া ভেতরে আসে। বাইরে থেকে জিংসং দরজা খুলে ভেতরে আসে আর জিয়াং সোজা হয়ে দাঁড়িয়েছিল। হঠাৎ করে সে রক্তবমি করে, তারপর একের পর এক জলের বোতলের জল শেষ করে। তখন জিয়াং এর ম্যানেজার সেখানে আসে। তাদের সামনে জিয়াং সেখানে পড়ে মারা যায়। এবার পালা জিয়াং এর সন্তানের। বাচ্চাটি ছিল নার্সের কাছে। অপরদিকে কফিনটি নিয়ে যায় চুল্লিতে। তারা কফিনটি জ্বালিয়ে দেওয়ার জন্য জিয়াং এর কুফির থেকে অনুমতি নেয়। এদিকে সেই আত্মাটি এসে পৌঁছায় সেই বাচ্চার কাছে আর তাকে মেরে ফেলার জন্য হাত বাড়ায়। তখনই জিয়াং এর ফুফি অনুমতি দেয়। চুল্লিতে কফিনটি জ্বালিয়ে দেওয়া হয়। ধীরে ধীরে কফিনটি জ্বলছিল আর আত্মাটি দুর্বল হচ্ছিল। কফিনটি জ্বলে শেষ হতেই আত্মাটি গায়েব হয়ে যায়। সিনটি শিফট হয়। জিংসাং দেখা করতে আসে সেই লোকটির কাছে যে সেই সাপটিকে মেরেছিল। সে জানায় সেখানে একটি অদ্ভুত সাপ ছিল। সাপটি মারার পর সে আর ঘুমোতে পারে না। ঘুমোতে গেলেই সে সাপটি তার চোখের সামনে ভেসে ওঠে। তার কথা শুনে জিংসং সেখানে যায়। গর্তটি আবার খোঁড়া শুরু করে। সেখানে খুঁজে পায় অন্য আরেকটি কফিন, অর্থাৎ এই কবরটির ওপর জিয়াং এর দাদাকে কবর দেওয়া ছিল। তারা সবাই সেখানে আসে। মাটি খুঁড়ে কফিনটি বের করে। কফিনের চারপাশে পেঁচানো ছিল কাটা তার যুক্ত। আশপাশ থেকে শিয়ালগুলো ডাকছিল। তারা কফিনটিকে টেনে সম্পূর্ণ উপরে তোলে। শেয়ালগুলো পালিয়ে যায়। তারা কফিনটি দেখে অবাক হয়ে যায়, কারণ কফিনটি ছিল অস্বাভাবিক লম্বা। তারা সেটি নিয়ে আসে সেই সন্ন্যাসীর মন্দিরে। আজ রাতে এটিকে এখানেই রাখা হবে, কাল এটিকে খোলা হবে। হারিম ভালোমতো কফিনের চারিদিকে সিল করে দেয়, যেন কোনো আত্মা এর থেকে বের হতে না পারে। তারপর তারা খাবার খেয়ে ঘুমিয়ে যায়। হারিম গাড়ির ভেতরেই ছিল। তার পেছনে আমরা একটি আত্মাকে দেখতে পাই। এই আত্মাটি হলো তার শাশুড়ির আত্মা। হারিমের কোনো বিপদের সম্ভাবনা থাকলে এই আত্মাটি তাকে রক্ষা করে। রাতে বঙ্গিলের ঘুম ভেঙে যায়। সে বাইরে বের হয়ে আসে। দূর থেকে শব্দ পেয়ে সে পাশের একটি খামারে যায়। কেউ পশুগুলোকে মেরে তাদের মাংস খাচ্ছিল। একটু দূরেই পড়েছিল সেই মন্দিরের পুরোহিতের লাশ। সে দৌড়ে গিয়ে হারিমের ঘুম ভাঙায় আর তারপর সে এগিয়ে যায় সেই দরজাটির দিকে। হারিম যাওয়ার সময় তার শাশুড়ি তাকে বাধা দেয়। তারপরও তারা সেখানে এসে পৌঁছায়। কফিনটি ভাঙা ছিল। হারিম যেহেতু কফিনটি সিল করেছিল, তাই আত্মাটি কফিনের ওপর দিক দিয়ে বের হয়ে যায়। বঙ্গিল যায় বাকি সবাইকে জাগানোর জন্য। হারিম কফিনে খুঁজে পায় একটি হেলমেট। তখন সে বাইরে কারো উপস্থিতি বুঝতে পারে। বিশাল আকৃতির কেউ বাইরে
দাঁড়ায়। হারিম প্রচন্ড ভয় পায়। হঠাৎ করে সেই দানবটি তার পেছনে আসে। হারিম দৌড়ে পালায়। দানবটি তার পেছনে ছিল। বঙ্গিল একটি রড দিয়ে তাকে আঘাত করে, কিন্তু দানবটির কিছুই হয় না। দানবটির শরীরে ছিল জাপানের সৈনিকের পোশাক। সে বঙ্গিলকে চেপে ধরে। বঙ্গিল সেখানে অজ্ঞান হয়ে যায়। তারপর দানবটি এগিয়ে যায় হারিমের দিকে। হঠাৎ করে সে মন্দিরের চিহ্ন দেখতে পায়। এই দানব যে দেবতার পূজা করত, মন্দিরটি ছিল সেই দেবতার। তাই সে সেখান থেকে আগুন রূপে আকাশে উড়ে যায়। বঙ্গিল প্রচন্ড আহত ছিল। তাকে নিয়ে আসা হয় হসপিটালে। তারা সবাই অনেক সুখী ছিল। হসপিটাল থেকে জিংসং আসে সেই মন্দিরে। সে সেখানে কিছু পুরনো ডায়েরি খুঁজে পায় আর তারপর যায় সেই পাহাড়ে। কবরের জায়গাতে খোঁড়া শুরু করে। এদিকে আমরা হারিমের সাথে আরো দুজনকে দেখতে পাই। তারা হচ্ছে বঙ্গিলের বোন। তারা বুঝতে পারে বঙ্গিলের শরীরেও সেই আত্মাটি আছে আর তারা মন্ত্রের মাধ্যমে সেই আত্মাটিকে সেখানে ডাকে। আত্মাটি তাকে বলে সে হচ্ছে একজন জাপানের জেনারেল। সে এই পাহাড়ের জায়গাটি পাহারা দেয়, কিন্তু মানুষের অভিশাপে তার আত্মাটি মুক্তি পায় না। সে সবসময় এই পাহাড়েই থাকবে আর সেই জায়গাটিকে রক্ষা করবে। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে জিয়াং এর দাদাকে সেখানে কেন কবর দেওয়া হয়েছিল? তখন সেই সময় ধনী কাউকে কবর দিলে তাদের কবরে চুরি হতো, তাই তাকে সেখানে কবর দেওয়া হয়েছিল যেন জেনারেলের আত্মা রক্ষা করতে পারে। অপরদিকে জিংসং এর সামনে মাটি সরে যায় আর মাটির ভিতরে ছিল সেই জেনারেলের শরীর। পরের দিন তারা সবাই মিলে সেই পাহাড়ের দিকে বের হয়ে পড়ে। আত্মাটিকে না মারলে বঙ্গিলকে বাঁচানো যাবে না। তারা তার জন্য সেই কবর থেকে বটগাছ পর্যন্ত কিছু মাছ ফেলে রাখে আর সবার মুখে লেখা ছিল একটি মন্ত্র। তাদের প্ল্যান ছিল সেই কবর থেকে আত্মাটিকে সেই বটগাছ পর্যন্ত আনবে। তখন কিংসং খুঁজবে যে কেন সেই দৈত্যটি এই কবরে ফিরে এসেছে, তারপর তাকে হত্যা করবে। ধীরে ধীরে রাত হয়। তারা অপেক্ষা করছিল সেই দৈত্যটির জেগে ওঠার। রাত গভীর হতেই সেই দৈত্যটি কবর থেকে বের হয়ে আসে। মাছ খেতে খেতে এগিয়ে যায় সামনে। হারিম সেই গাছের মধ্যে ধোঁয়া সৃষ্টি করে। জেনারেল ধীরে ধীরে এগিয়ে আসছিল তার দিকে। জিংসাং আর ইয়ংগেল সেই কবরে নামে, তারপর মাটি খোঁড়া শুরু করে। অন্যদিকে হারিম সেই দৈত্যটির সাথে যুদ্ধের ব্যাপারে কথা বলতে শুরু করে, যেন জিংসনরা তাদের কাজ করার জন্য সময় পায়, কিন্তু তারা সেখানে কিছুই খুঁজে পায় না। দৈত্যটি হারিমের দিকে এগিয়ে আসে। তখন তাকে রক্ষা করার জন্য আসে তার শাশুড়ি। হারিম কবরের দিকে দৌড়ে যায়। দৈত্যটি তার শাশুড়িকে মেরে আগুন রূপে আকাশে উড়ে যায় এবং এগিয়ে যায় কবরে, কিন্তু কবরে ছিল জিংসাংরা। দৈত্যটি কবরে আসার পর তার বুকে আঙ্গুল ঢুকিয়ে দেয়। তখন হারিম রক্ত নিয়ে তার শরীরে ঢেলে দেয়। তারপর দৈত্যটি গায়েব হয়ে যায় আর তার হেলমেটটি পরেছিল, তাতে রক্ত লাগার কারণে সেটা গলে যাচ্ছিল। যা দেখে জিংসাং বুঝতে পারে এই দৈত্যটিকে কিভাবে মারা যাবে। তখন দৈত্যটি এসে হারিমকে চেপে ধরে আর তার চোখের সামনে ভেসে ওঠে দৈত্যটিকে কবর দেওয়ার দৃশ্য। জিংসাং একটি কাঠের টুকরো নিয়ে দৈত্যটির পায়ে বাড়ি দেয়। দৈত্যটি প্রচন্ড যন্ত্রণায় চিৎকার করে ওঠে আর হারিমকে ছেড়ে দেয়। তারপর চেপে ধরে জিংসাংকে আর ইয়ংগেল লোহা দিয়ে তাকে মারছিল, কিন্তু তার কিছুই হয় না। তখন জিংসাং কাঠের মধ্যে রক্ত লাগায়, তা দিয়ে আঘাত করে দৈত্যকে আর দৈত্যটি আহত হয়। তারপর বারবার তাকে আঘাত করতে থাকে। জিংসানও আহত ছিল। সেই কাঠের মধ্যে আরো রক্ত লাগায়। তারপর দৈত্যটিকে বাড়ি দিয়ে তার গলা থেকে আলাদা করে ফেলে। সাথে সাথে বঙ্গিলের জ্ঞান ফিরে, অর্থাৎ আত্মাটি মারা গেছে। জিংসাংকে দ্রুত হসপিটালে নেওয়া হয়। তারা সবাই ধীরে ধীরে সুস্থ হয়ে যায়। মুভির লাস্ট সিনে আমরা দেখতে পাই হারিম আর বঙ্গিল তাদের কাজ চালিয়ে যাচ্ছে, তবে হারিম সেই দৈত্যটিকে তার পিছনে দেখতে পায় আর ইয়ংগেল এখন নিজেই কবর খোঁড়ার কাজ শুরু করেছে, কারণ জিংসান এই কাজ ছেড়ে দিয়েছে। অসাধারণ মুভিটি এখানে শেষ হয়। তো কেমন লাগলো আজকের এই মুভিটি কমেন্ট করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। যদি আপনাদের এই মুভিটির এক্সপ্লেনেশন ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে কমেন্টে আপনাদের মতামত জানাবেন আর চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নেবেন আরো অসাধারণ নতুন মুভি এক্সপ্লেনেশন ভিডিও দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আসছি নতুন আরেকটি কোনো ভিডিও নিয়ে।